হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব স্ট্যাটিক্স অর্থাৎ স্থিতিবিজ্ঞান। ওয়ার্ক পাওয়ার এনার্জিটা নিশ্চয়ই পড়ে নিয়েছো, আর একটা ক্লাস হয়তো অঙ্কের জন্য করাবো। তার আগে চ্যাপ্টারটা শুরু করি, না সিলেবাস শেষ করতে পারবো না, কারণ সিলেবাস শেষ করাটা ব্যাপার থেকে যাচ্ছে। এই শাখায় আমরা পড়ব বিভিন্ন বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থা এবং তার শর্তাবলী আমরা আলোচনা করব। বিভিন্ন বলের ক্রিয়ায় বস্তুর সাম্যাবস্থা সাম্যাবস্থা এবং তার শর্ত, সাম্যাবস্থা ও তার শর্ত, এই নিয়ে আলোচনা করব আমরা। যে বিজ্ঞানের যে শাখায় কি হবে, আমরা বিভিন্ন বস্তুর সাম্যাবস্থা এবং তার শর্ত আলোচনা করা হবে, সেটা হচ্ছে কি স্ট্যাটিক্স। এবার দেখো, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই কি হয়, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমাদের শরীর যদি দেখি তাহলে কি হয়, আমরা যে কোনো পেশি আছে বা একটা হচ্ছে কোষ দ্বারা গঠিত, সে কোষগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র এক কোষ আছে, আচ্ছা বিভিন্ন কোষ দিয়ে আমরা কি এটা শরীর গঠন হয়, সেরকম কি প্রত্যেকটা বস্তু এটা কি থাকে অসংখ্য কণা দ্বারা গঠিত। ধরে নাও এই একটা বস্তু আছে, এই বস্তুটা কি আছে, এর মধ্যে অসংখ্য কণা আছে। এটাকে আমরা যদি পরবর্তীকালে তোমরা পড়বে ল্যাটিক্স বলে থাকে, একটা কেমিস্ট্রিতে পড়বে কণাগুলো। এদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব স্থির থাকে, যদি দূরত্বটা স্থির থাকে তাহলে সেটা কঠিন বস্তু হবে। এবার আমি যদি বল প্রয়োগ করি, বাইরে থেকে যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, যদি এই কণাগুলোর মধ্যে দূরত্ব যদি স্থির থাকে তাহলে সেটা হবে কি দৃঢ় বস্তু, তাই তো। যদি বাহ্যিক বল, এখানে লিখতে পারি কি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু প্রতিটি বস্তুই অসংখ্য কণা দ্বারা গঠিত। ঠিক আছে, এই কণাগুলো যদি বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বল প্রয়োগের ফলে কণার মধ্যে পারস্পরিক দূরত্ব স্থির থাকে, তাহলে সেই বস্তুকে বলা হবে দৃঢ় বস্তু। তাই আমি বললাম, সাধারণত ধরে নাও এই কণাটা আছে, চারটা কণা দিয়ে একটা বস্তু গঠিত। আমি যদি বল প্রয়োগ করি তাহলে মানে এটা কি আছে, একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রে আমি বল প্রয়োগ করলাম, এটা কেমন হলো, এটা সামান্তরিক হয়ে গেল। সামান্তরিক হয়ে যাওয়া মানে হচ্ছে কি, দেখো এই এই কণার সাথে এই কণার দূরত্বটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। কখনোই কি হবে, যে কোনো কণার এই কণার দূরত্ব বা এই কণার দূরত্ব বা এই দূরত্বটা কোনো সময় যদি পরিবর্তন না হয়, অর্থাৎ কি বাইরে থেকে বল প্রয়োগ করলে যদি বস্তুর আকার বা আয়তন পরিবর্তন না হয়, তাহলে তাকে বলা হয় কি দৃঢ় বস্তু বা রিজিড বডি। যদি বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন না হলে সেই বস্তুকে বলা হয় কি
দৃঢ় বস্তু। ঠিক আছে, এবার দৃঢ় বস্তু বলতে কি, বাস্তবে এমন কোনো বস্তু নেই যেটা হচ্ছে সম্পূর্ণ দৃঢ়, যে আকার আয়তন পরিবর্তন হয় না। তবে কাঁচ আর হীরককে প্রায় ধরা হয় কি দৃঢ় বস্তু। কাঁচ দেখবে ভাঙবে কিন্তু মচকাবে না, বলো না ভাঙবো মানে ভেঙে যাবো কিন্তু মচকাবো না, এই ব্যাপারটা হচ্ছে কাঁচের, মানে কি অণুগুলোর দূরত্ব কোনো সময় পরিবর্তন হয় না, সেজন্য কি ভেঙে যায়। কাঁচ এবং হীরককে ধরা হয় কি প্রায় দৃঢ় বস্তু। তোমরা স্থিতিস্থাপক চ্যাপ্টারে পড়েছো নিশ্চয়ই যে এগুলো। বা এটা বলতে পারো কি কণাগুলির মধ্যে দূরত্ব সর্বদা স্থির থাকবে। কণাগুলির মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা স্থির থাকবে। স্থির থাকবে, ঠিক আছে। ধরে নাও এখানে একটা দৃঢ় বস্তু রাখা আছে, একটা দৃঢ় বস্তু, বা এটাকে যেমন খুশি তেমন ধরতে পারো। এরকম ধরলাম দৃঢ় বস্তু, আমি এখান থেকে দূরত্ব মাপবো। একটা ধরে নাও প্লে আছে অক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এখান থেকে এই বস্তুটার দূরত্ব কোনটা হবে, কোনটাকে নেব, এটাকে নেব, এটা দূরত্ব বলবো, এটা দূরত্ব হলে তো হবে না, এটাও তো দূরত্ব হতে পারে। যদি এখানে অসংখ্য কণা দ্বারা গঠিত ধরে নাও, অর্থাৎ কি M1 M2 ধরে নাও, এটা হচ্ছে M1 কণা, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, আমি কয়েকটা আঁকছি, অসংখ্য আছে, M3, এটা হচ্ছে M4, তাহলে বিভিন্ন কণা হচ্ছে কি এটা M5, তাহলে বিভিন্ন কণা কি হচ্ছে বিভিন্ন দূরত্ব, এটা হচ্ছে কত R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5। তাহলে বিভিন্ন কণার দূরত্ব হচ্ছে বিভিন্ন, বা বস্তুটার বিভিন্ন অংশের দূরত্ব হচ্ছে বিভিন্ন। তাহলে এই বস্তুটা যখন আমি বিচার করব তখন কি করলে সুবিধা হবে, তাহলে আমি কি বলবো, এতগুলো না ধরে শুধুমাত্র এমন একটা বিন্দুকে ধরে নেব, যেই বিন্দুর ধরবো কি, ধরো এমন একটা ধরলাম যে এই একটা বিন্দু ধরলাম, এখানে বিন্দু ধরে নিলাম কি যে সমস্ত ভরটাই হচ্ছে এখানে পুঞ্জীভূত আছে, সমস্ত ভর পুঞ্জীভূত আছে। তাহলে দেখো শুধু একটা বিন্দু লিখে এখান থেকে দূরত্বটা কি হবে, সর্বদা নিয়ে যদি আমি কাজ করি তাহলে মিটে যাবে ঝামেলা। তাহলে এমন একটা বিন্দু ধরবো যেখানে হচ্ছে কি সমগ্র বস্তুর ভরটা পুঞ্জীভূত আছে ধরে নেব, এবং সেটাকে বলা হবে কি ভর কেন্দ্র। ভর কেন্দ্র মানে হচ্ছে কি সমস্ত ভরের কেন্দ্র। এবার ভর কেন্দ্রের বৈশিষ্ট্য কি হবে, খাতায় একটা পেন রাখো, খাতায় এরকম পেন রাখো, দেখো পেনটাকে যদি আমি এখানে এখানে মারি পেনটা ঘুরবে, খাতায় পেনটা রাখো, বলছি ভালো করে রাখো, এটা রেখে দেখো পেনটাকে মারো এরকম করে, দেখো ঘুরবে প্লাস যাবে, অর্থাৎ কি এরকম ঘুরবে প্লাস যাবে। পেনটাকে ঠিক একটা মিডিল পয়েন্টে মারো, দেখো সোজা যাবে, গতিশীল হবে। তাহলে শুধু মিডিলে মারলেই কি হবে, সে সোজা গতিশীল হচ্ছে, মানে কি রৈখিক গতি হচ্ছে। বাকি সব জায়গায় ধরো এটা পেন আছে, যদি তুমি এই পয়েন্টে মারো তাহলে কি হবে, পেনটা এরকম ঘুরতে 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 যাবে। আর যদি তুমি এই পয়েন্টে ঠিক মিডিল পয়েন্টে মারো তাহলে দেখা যাবে কি পেনটা সোজা এরকম যাবে, অর্থাৎ কি রৈখিক গতি সৃষ্টি হবে। তাহলে ভরকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যেখানে বল প্রয়োগ করলে শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হবে, কোন রকম কৌণিক গতি সৃষ্টি হবে না। তো সেই বিন্দুটাকে বলা হবে কি ভর কেন্দ্র। এটা নোট করো, সেন্টার অফ মাস। ভর কেন্দ্র একে সিএম দিয়ে প্রকাশ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সিএম। চিফ মিনিস্টার নয় কিন্তু, সেন্টার অফ মাস, চিফ মিনিস্টার হচ্ছে আলাদা, এখানে চিফ মিনিস্টার নিয়ে এসো না। সেন্টার মাস কি বললাম, কোন বিস্তৃত বস্তু, বিস্তৃত বস্তু, বিস্তৃত বস্তুর বা কণা সমষ্টির বিস্তৃত বস্তু বলতে কি, সেটা হচ্ছে কি এরকম বড় বড় বিস্তৃত বস্তু হলো। কণা সমষ্টি মানে কি, এটাই হচ্ছে কি অনেকগুলো কণার সমন্বয়ে গঠিত, তাহলে এটাকে বলবো কি আমরা বিস্তৃত বস্তু, বা যে কোনো বিস্তৃত বস্তু হচ্ছে কি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। তাহলে বিস্তৃত বস্তু বা কণা সমষ্টির এর ভর কেন্দ্র এমন একটি অদ্বিতীয় বিন্দু,
দ্বিতীয় বলতে ইউনিক। ইউনিক বলতে কেন বোঝানো হয়েছে, ধরো একটা বস্তু আছে, এই বস্তুর ভরকেন্দ্র কিন্তু একটাই থাকবে, দুটো বস্তু ভরকেন্দ্র থাকবে না, এই জন্য এটাকে বলা হয় কি অদ্বিতীয়, মানে আর কোনো দ্বিতীয় নেই। এমন একটা অদ্বিতীয় বিন্দু কি হয়, এটা আছে, এটা যদি ভরকেন্দ্র হয় সিম, আমি দেখাচ্ছি, যদি এখানে F1 বল প্রয়োগ করছি, এটা F2 বল প্রয়োগ করছি, যদি F3 বল প্রয়োগ করা হয়, আর F4 বল প্রয়োগ করা হচ্ছে, এটা F5 বল প্রয়োগ করা হচ্ছে, আর এটা F6। দেখো শুধুমাত্র হচ্ছে কি F4 এর ক্রিয়ারেখা কোন দিকে আছে, ভরকেন্দ্র দিয়ে, আর F5 এর ক্রিয়ারেখা আছে কি ভরকেন্দ্রের মধ্য দিয়ে। তাহলে শুধুমাত্র F4 এবং F5 এই দুটো বলে যদি একটা থাকে, ধরো শুধুমাত্র F4 ক্রিয়া করছি, মানে সিঙ্গেল, এমন নয় যে সবগুলো বল একসাথে ক্রিয়া হচ্ছে, এরকম নয়, আমি অনেকগুলো বল দেখাচ্ছি। যদি F5 প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা কি হবে, এদিকে গতিশীল হবে, এবং সেটা হবে সরল রৈখিক, মানে বস্তুটা যেমন আছে এখানে গিয়ে ঠিক ওরকম উপস্থিত হবে। আর যদি F6 প্রয়োগ করি অবশ্যই ঘুরবে, F1 F2 F3 সবগুলো বর্গের ক্ষেত্রে কি হবে, বস্তু রৈখিক প্লাস আর কৌণিক গতি সৃষ্টি হবে, অর্থাৎ কি লিনিয়ার প্লাস রোটেশনাল। কার জন্য হবে, F1 F2 F3 এবং F6 এর জন্য। আর কার জন্য হবে, F4 এবং F5 এর জন্য হবে অনলি লিনিয়ার, শুধুমাত্র লিনিয়ার গতি সৃষ্টি হবে। তাহলে এমন একটা কি অদ্বিতীয় বিন্দু যার মধ্য দিয়ে বল প্রয়োগ করলে কি হবে, শুধুমাত্র বস্তুর রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো রকম ঘূর্ণন গতি সৃষ্টি হয় না, তাকে বলা হয় কি ভরকেন্দ্র। তাহলে এমন একটা অদ্বিতীয় বিন্দু, এটা কি লিখেছি বিন্দু নাকি বিন্দু যার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুর শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোন রকম ঘূর্ণন গতি থাকে না, সেই অদ্বিতীয় বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। ঠিক আছে, এখানে শুধুমাত্র এখানে দেখানো হচ্ছে নিশ্চয়ই এর ক্রিয়া রেখা হচ্ছে এদিকে আর এর ক্রিয়া রেখা হচ্ছে এদিকে। লিনিয়ার প্লাস রোটেশনাল হবে কার জন্য, F1 F2 F3 এবং F6 এর জন্য, আর F4 F5 মানে এমন নয় যে আমাকে এই বিন্দুতেই বল প্রয়োগ করতে হবে, মানে ক্রিয়া রেখাটা ওদিকে গেলেই হবে। এখানে কি মধ্য দিয়ে বল প্রয়োগ করলে, এখানে বল প্রয়োগ করলে মানে এটা নয় যে ওই বিন্দুতেই বল প্রয়োগ করতে হবে। একটা স্ফিয়ার আছে, একটা স্ফিয়ার যদি এরকম স্ফিয়ার হয় গোলক, ফুটবলে কোথায় হবে, একদম কেন্দ্রে থাকবে কি আমার ভরকেন্দ্র, তাহলে তুমি কেন্দ্রে বল প্রয়োগ করবে কি হবে, তো বল তোমার কোথায় প্রয়োগ করতে হবে, বাইরে বল প্রয়োগ করছি, আমি এরকম বল প্রয়োগ করলাম, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, এটা মুছে দিই, এটা ভরকেন্দ্র সেন্টার অফ মাস, চিফ মিনিস্টার, তাই তো। এটা হলো এখানে বল প্রয়োগ করছি F1, এখানে বল প্রয়োগ হচ্ছে F2, বা এখানে বল প্রয়োগ করছি F3। এবার দেখো যদি এর ক্রিয়ারেখাটা F3 ক্রিয়ারেখাটা পেছন দিয়ে বাড়াও, কার মধ্যে গেছে, ভরকেন্দ্র দিয়ে গেছে, তাহলে কি হবে, এর জন্য কি হবে, শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হবে, কিন্তু F1 বা F2 এর জন্য কোন রকম রৈখিক গতি সৃষ্টি হবে না। ইভেন যদি এরকমও হয় F4
তাহলে এর জন্য কি হবে না, রৈখিক গতি সৃষ্টি হবে না, সবগুলো কি হবে, রোটেশনাল মোশন সৃষ্টি হবে। শুধুমাত্র এর জন্য কি হবে, অনলি লিনিয়ার মোশন। বোঝা গেল জিনিসটা? নোট করে নাও এইটুকু ছবি সমেত, আমাদের বইয়ে দেবে ছবি দেওয়া আছে এবং ভরকেন্দ্রের সংজ্ঞা এটাই আছে। এবং কি ধরা হয় যে বস্তুর সমস্ত ভর ভরকেন্দ্রে পুঞ্জীভূত আছে ধরে নেওয়া হয়। এরপর চলে যাবো একটা টার্ম, আমরা এরপর নির্ণয় করবো কি কোনো একটা বিস্তৃত বস্তুর ভরকেন্দ্র কোথায় অবস্থিত। তার আগে একটা নির্ণয় করে নেবো কি ভর ভ্রামক। বলের ভ্রামক, এই ভ্রামকগুলো কি হয় এখানে সাধারণত একটা টেন্ডেন্সি বা প্রবণতাকে বোঝানো হয়। যেমন বলের ভ্রামক কি করে, বস্তুর ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। বলের ভ্রামক সেটা টর্ক আছে, দেখবে টর্ক পরবর্তীকালে পড়াবো, পরের চ্যাপ্টারটি আছে, যদি অন্যান্য বইয়ে একসাথে মিক্সড করা আছে, স্ট্যাটিক্স প্লাস রোটেশন অফ রিজিড বডি, একই রকম ব্যাপার। ভর ভ্রামক মোমেন্ট অফ মাস। তোমরা নিশ্চয়ই এটা পড়েছো হাইড্রোস্ট্যাটিকে, যখন পাস্কালের সূত্র থেকে ঘাতবিধি নীতি পড়েছিল এবং সেখান থেকে যখন হাইড্রোলিক প্রেস এর কার্যনীতি যখন ব্যাখ্যা করেছিলে, তখন হয়তো স্যার বলেছিলেন, হয়তো দেখবে যে লিভার নিশ্চয়ই পড়েছো, এটা লিভার যদি হয়, এটা আলম্ব, আমি এখানে বল প্রয়োগ করছি এফ, এবং এখানে একটা কি ডাব্লিউ ওজনের বস্তুকে তুলছি। তাহলে যেখানে এটা হচ্ছে কি আলম্ব বিন্দু বলতে কি, এর সাপেক্ষে বস্তুটা ঘুরতে পারবে। তো কেমন, এটা যদি আলম্ব হয়, এরকম যদি আলম্ব হয়, এটা এর সাপেক্ষে রোটেট করবে, ওঠানামা করবে, এটা আলম্ব। যেমন কল দেখেছো নিশ্চয়ই, এই কলে কি থাকে, এখানে লাগানো থাকে, ডান্ডাতে কি হয়, এর সাপেক্ষে কি করে, ওঠানামা করে এরকম। তাহলে এটা হচ্ছে কি আলম্ব বিন্দু। কল টিপে তো নিশ্চয়ই চাপা কলগুলো, এখন তোমাদের সব বরাবর ব্যাপার হয়ে গেছে, এখন সবারই মানুষের তো কার্য করার ক্ষমতা নেই, ক্ষমতা হারাচ্ছে মানুষ, সেজন্য কি করে আর এইসব কল ইউজ করে না, সাধারণত এই ঘরের ট্যাপ কলগুলো ইউজ করে। তাহলে কি হচ্ছে বললাম, যে যার সাপেক্ষে এইটা দণ্ডটা ঘুরছে, আবর্তন করছে, যে বিন্দুর সাপেক্ষে, সেটাকে বলা হয় কি আলম্ব বিন্দু। তো এরপর দেখো, এটা যদি আলম্ব বিন্দু হয়, তাহলে দেখো তো আমি এখানে এফ বল প্রয়োগ করছি, এফ বল যদি প্রয়োগ করা হয়, তাহলে এইটুকু বলা হয় কি বল বাহু, আর এইটুকু বলা হয় কি রোধ বাহু। বল বাহু আর রোধ বাহু, এর দৈর্ঘ্য যদি এক্স হয় আর এর দৈর্ঘ্য যদি ওয়াই হয়, তাহলে কি লেখা হয়, বল ইন্টু বল বাহু সমান রোধ ইন্টু রোধ বাহু, বল ইন্টু বল বাহু সমান রোধ ইন্টু রোধ বাহু। এটা পড়েছো নিশ্চয়ই, অর্থাৎ কি এক্স ইন্টু এফ সমান এফ ডাব্লিউ ইন্টু ওয়াই, বল ইন্টু বল বাহু সমান রোধ ইন্টু রোধ বাহু। এখানে যদি আমি বলটাকে এরকম করে নিই, এখানে যদি ধরুন M1 ভরের বস্তু রাখা আছে, আর এখানে আমি M2 ভরের বস্তু রাখিয়ে বল প্রয়োগ করছি, তাহলে কি হবে দেখো তো, M2 কত হবে, এখানে হচ্ছে এক্স ইন্টু এফ হয়েছে আর ডাব্লিউ ইন্টু ওয়াই হয়েছে। আমি এটা জাস্ট ব্যাখ্যাটা হিসেবে দেওয়ার চেষ্টা করছি, তোমরা জানো বলে এখান থেকে টানছি, মানে এটা আগে পড়ানো হয়েছে বলে এখান থেকে ড্র করছি, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা এরকম নাও হতে পারে। আমি এফ এ কি লিখছি, এক্স ইন্টু M2G ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ডাব্লিউ কি লিখবো, M1G ইন্টু ওয়াই, জি কেটে দাও, তাহলে এক্স ইন্টু M2 সমান ওয়াই ইন্টু M1, এই রাশিটা দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি যদি এখানে সাপেক্ষে বিচার করি, আমি ধরুন এখানে দাঁড়িয়ে আছি, আলম্ব বিন্দু দাঁড়িয়ে আছি, তাহলে কি হচ্ছে দেখো তো, এখানকার ভর একটা আছে, মানে কেসটা এরকম নিয়ে গেল আমি, ধরো এখানে একটা ভর অবস্থিত আর এখানে একটা ভর অবস্থিত, এটা হচ্ছে M1 আর এটা হচ্ছে M2, আমি এখানে দাঁড়িয়ে আছি,
এখান থেকে দূরত্ব হচ্ছে কোনটা, এটা হচ্ছে ওয়াই দূরত্ব, এটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে কোন একটা প্লেন বা তলের সাপেক্ষে কোন একটা ভর এবং সেই তল থেকে তার দূরত্ব কি বলা হবে, কি তার গুণফলটাকে বলা হবে কি, ভ্রামক। ভর ভ্রামক, ভর ইন্টু সেই তল থেকে তার লম্ব দূরত্বের গুণফল। এরপর এখানে কি হবে, এইদিকে সমান এদিকে লিখেছি, অর্থাৎ কি কোনো এক পাশে যদি ধনাত্মক হয় আর একটা পাশে ঋণাত্মক হবে। এই পাশে যদি ধনাত্মক ধরা হয়, এই পাশে কি হবে, ঋণাত্মক। ভর ভ্রামক, বোঝা গেল জিনিসটা? তাই ভর ভ্রামক কাকে বলে নোট করো, এটা বলে দিচ্ছি। কোন সমতলের সাপেক্ষে কোন বস্তু কণার ভর ভ্রামক হলো, ওই বস্তু কণার ভর হলো বস্তু কণার ভর এবং সমতল থেকে লম্ব দূরত্বের গুণফল। লম্ব দূরত্ব কেন দেখবে, তোমাদের এটা ছিল যেমন কি উদস্থিতিবিদ্যা চ্যাপ্টারটা বের করো, হার্ডলি প্রেসে কার্টুনটি দেখো, দেখো এটা এরকম ছিল, লিভারটা এরকম ছিল, এবং দেখো এটাকে ধরা হয়েছিল কি এক্স, গোড়াটাকে এক্স ধরা হয়েছিল, এটাকে এক্স ধরা হয়েছিল, এবং এইটুকু ওয়াই ধরা হয়েছিল, এইটুকু ওয়াই। এটা কি লম্ব দূরত্ব নেওয়া হয়েছিল, কখনো এটাকে ধরা হয়নি। ঠিক আছে, তাহলে কি হলো, ভর এবং সমতল থেকে লম্ব দূরত্বের গুণফল, সমতল থেকে বস্তুর লম্ব দূরত্বের গুণফল, কণার লম্ব দূরত্বের গুণফল। ধরুন এখানে একটা বিস্তৃত বস্তু আছে, এটা অবস্থিত, আমি এখানে দিলাম কি M1 কণা, এটা M2 কণা, এটা M3 কণা, তিনটে কণা দেখাচ্ছি অসংখ্য কণা দিয়ে গঠিত, R1 R2 R3। তাহলে ভর ভ্রামক কত হবে, কণা সমষ্টির সমগ্রটা নিলে কত হবে, M1 R1 M2 R2 M3 R3 Mn Rn, সবগুলো প্লাস করে দিলে কি হবে, সমস্ত কণাটার ভর ভ্রামক হবে এটা। এরপর এই সমতলটা যদি আমি ভর কেন্দ্র দিয়ে বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, বা ধরে নাও একটা বিস্তৃত বস্তু আছে, আমি সমতলটা এখানে কল্পনা করলাম, ঠিক আছে, তাহলে কি হবে, এই পাশেটা যদি ধনাত্মক ধরা হয়, এই পাশেটা ঋণাত্মক হবে। পরবর্তীকালে যখন রোটেশন অফ রিজিড বডি পড়াবো, তখন ডাইরেকশনটা বলবো, বলের ভ্রামকের ডাইরেকশনটা বলবো কোন দিকে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে কোনো একটা তলের সাপেক্ষে কোনো একটা তলের সাপেক্ষে এক পাশের ভর ভ্রামক ধনাত্মক হলে অপর পাশের ভর ভ্রামক ঋণাত্মক হবে। অর্থাৎ এটা যদি পজিটিভ হয়, তাহলে এই দিকেরটা কি হবে, নেগেটিভ হবে। অর্থাৎ কি, এখানে ধরো একটা M1 কণা আছে আর একটা M2 কণা আছে, এখানে দুটো কণা দেখাচ্ছি, এখানে হচ্ছে কোনটা x1 আর হচ্ছে কোনটা x2, তাহলে কত লিখবো, প্লাস M1 x1 যদি হয়, তাহলে কত লিখবো, মাইনাস M1 M2 x2 হবে। বা এরকম হতে পারে, এটাকে যদি মাইনাস ধরা হয়, মাইনাস M1 x1, তাহলে কত হবে, প্লাস M2 x2। মানে আমি কি একটাকে ধনাত্মক ধরবো, একটাকে ঋণাত্মক ধরবো। পরবর্তীকালে যখন রোটেশন হবে, মানে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে, তখন আমি কিন্তু ডাইরেকশনটা ফিক্সড করে দেবো, যে না বাম পাশেরটা বা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ, তখন ফিক্সড করে দেবো যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে ধনাত্মক আর ক্লকওয়াইজ রোটেশন হলে ঋণাত্মক, এরকম একটা ফিক্সড করে দেবো। এখন সেটা যাচ্ছি না সেদিকে। তাহলে কোনো এক পাশ তলের সাপেক্ষে এক পাশের ভরভ্রামক ধনাত্মক হলে অপর পাশের ভরভ্রামক ঋণাত্মক হবে। আর যদি সেটা হয়ে যায় তলের সাপেক্ষে, অর্থাৎ কি তলটা যদি ভরকেন্দ্রগামী হয়, তাহলে কি হবে, সমস্ত কণা ভর ভ্রামকের সমষ্টি শূন্য হবে। এখানে একটা পয়েন্ট নোট করবে যে ভরকেন্দ্রের সাপেক্ষে সমগ্র বস্তু বা
সংস্থার ভর ভ্রামক শূন্য। কারণ কি হবে শূন্য? এটা যদি ভরকেন্দ্র হয় তাহলে কি বলেছি, দেখো এখানে সমস্ত ভর ভ্রামক আছে, তাহলে আমি যদি সামেশন করি, এটা নোট করে নিয়েছো নিশ্চয়ই, নোট করো না পুরোটা। দেখো ধরো এই বিস্তৃত বস্তুর আমি ভর ভ্রামক নিচ্ছি, কত হবে? এটা m1 কণা, এটা m2 কণা, এটা m3, এটা m4, ঠিক আছে, বিভিন্ন কণার দূরত্ব। কত হবে? m1 x1 লিখলাম প্লাস m2 x2, ধরো কোথাও তলটা আছে এরকম একটা, প্লাস m3 x3 ডট mn xn, এটা সমষ্টি বা লিখছি কত? সামেশন অফ। এটা সামেশন বলা হয় যখন ডিসক্রিট বস্তু নেব, অর্থাৎ কি 1 2 3 4 করে গুনতে পারছি, তখন সেক্ষেত্রে আমি কি ইউজ করবো? সামেশন ইউজ করবো। আর যদি ধরো এখানে কটা বিন্দু আছে এই রেখাতে, কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন ইউজ করবো। অতএব এটা সামেশন অফ এম আই এক্স আই। এখানে আই দিলাম কেন? এখানে বলছি কি আই এর মানটা 1 থেকে n পর্যন্ত হবে। কত পর্যন্ত আছে? n পর্যন্ত। এখানে যদি লিখতাম i ইকুয়াল টু 1 থেকে 3, ধরো লেখা আছে এরকম সামেশন অফ i ইকুয়াল টু 1 to 3 এম আই এক্স আই, তাহলে মান কেমন হলে লিখবো? এটা এক্সপানশন m1 x1 প্লাস m2 x2, i এর মানটা 1 হলো, দুটোরই 1, m2 x2 প্লাস m3 x3, এটা আর যাবে না। কিন্তু যদি এটাকে n করে দিই তাহলে সেটা n পর্যন্ত যাবে, n এর মানটা যা খুশি হতে পারে, অসীম পর্যন্ত হতে পারে। যদি এরকমও থাকতো যে সামেশন অফ এম আই ওয়াই জে, আলাদা থাকলো, হচ্ছে i এর মান হচ্ছে কত? 1 থেকে i ইকুয়াল টু n, আর j এর মান হচ্ছে কোনটা? 5 থেকে j ইকুয়াল টু n, এই 5 থেকে, আর এটা হচ্ছে কোনটা? 1 থেকে। তো কত লিখবো? m1 j y5, 5 থেকে শুরু হয়েছে, y এর মান j ইকুয়াল টু 5 থেকে n পর্যন্ত, আর y এর মানটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, তাহলে 1 থেকে শুরু হয়েছে, এটা 5 থেকে শুরু হয়েছে, প্লাস m2 y6 প্লাস m3 y7, চলে যাবে এরকম করে কত পর্যন্ত? n পর্যন্ত। তো বোঝা গেল জিনিসটা, সামেশনটা। এটা আমার যদিও বিষয় নয়। এরপর কি বলছি যে ভর কেন্দ্রের সাপেক্ষে সমগ্র বস্তুর ভর ভ্রামক 0। তাহলে হচ্ছে কি বললাম যে সবগুলো নেওয়া হলো, বলছিলাম কি ভর কেন্দ্র এমন একটা বিন্দু যার শুধুমাত্র সেইটা, ধরুন এটা ভর কেন্দ্র, আমি এর ভর ভ্রামক বিচার করলি বা এর গতি সম্পর্কে বিচার করলে আমি কি বলবো? সমগ্র বস্তুটার গতি বিবেচনা করা হবে। তাহলে আমি কিনলাম এর থেকে দূরত্ব ধরলাম কত? x ধরলাম, বা xcm, সেন্টার অফ মাস। তো লিখবো m, দেখো এখানে লিখছি সামেশন অফ এম আই সমান কত হবে? দেখো m1 প্লাস m2 প্লাস m3, মানে হচ্ছে কি এই বস্তুটা কতগুলো কণা নিয়ে গঠিত? অসংখ্য কণা নিয়ে গঠিত। m1 m2 m3 m4 m6, সমস্ত কণাগুলোর ভরকে যদি যোগ করে দিই তাহলেই তো পাবো কি বস্তুটা সমগ্র ভর m। তাহলে সে ঝামেলা করার কি দরকার ছিল? একবার m ধরে নিতে হতো। কিন্তু যখন আমি বস্তু কণা ধরছি তখন বিভিন্ন বস্তু কণা ধরে তারপর বড় বস্তু যাব। ঠিক আছে, এই সামেশন অফ এম আই অর্থাৎ কি সমগ্র বস্তুটার ভর সমান কত? এটা সমান লিখবো কত? আমি m লিখবো। কত লিখছি দেখো, এখানে কি ধরা আছে ভর কেন্দ্রে? যে সমগ্র বস্তুর ভরটা হচ্ছে কি পুঞ্জীভূত আছে, তাহলে এই সমস্ত যত কণা আছে সবারই ভরটা ওখানে আছে, সেই ভরটা কত? m ইন্টু এক্স সি এম ইকুয়াল লিখবো কত? এটা m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, ঠিক আছে। এরপর যদি এই তলটাকে নিয়েছিলাম কেমন? এই সাইডে নিয়েছি, যদি তলটাকে এই বস্তুটার এইখানে নেওয়া হয়, এটা হচ্ছে কি সেন্টার অফ মাস, তাহলে এই বিন্দু থেকে এই তলের দূরত্ব কত হবে? এই বিন্দু থেকে এই তলের দূরত্ব কত হবে? 0 হয়ে যাবে। আমি যে তলটা কল্পনা করেছি সেই তলটা কোন দিকে গেছে? এই ভর কেন্দ্র দিয়ে গেছে, তাহলে আমি যেখানে দূরত্বটা নিয়েছিলাম xcm, সেই দূরত্বটা কত হবে? 0 হয়ে যাবে, তাই নাকি? এই তলটা কল্পনা করেছি এরকম, এখন কল্পনা করছি এটা, তাহলে দূরত্বটা 0 হলো, বা এরকম যদি হয় তলটা, তাহলে এখানে দূরত্বটা 0 হয়ে যাচ্ছে। তাহলে দূরত্ব যদি 0 হয়, xcm এর মানটা কত হলো? 0 হয়ে গেল ওই তলের সাপেক্ষে। তখন এটাকে 0 পুট করে দাও, 0 সমান কত হবে? mi xi প্লাস m2 x2 প্লাস m3 x3। তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে সমগ্র বস্তুর বা সংস্থার ভর ভ্রামক 0। সমগ্র বস্তু বা সংস্থার ভর ভ্রামক কত হয়েছে? 0 হয়েছে। কার সাপেক্ষে? ভর ভ্রামকের সাপেক্ষে।
দেখে লিখতে পারো কি সামেশন অফ এম আই এক্স আই ইকুয়াল টু 0, মানে এর কনক্লুশন। বোঝা গেল জিনিসটা? এটা যদি মনে হয় নোট করতে পারো কিংবা ওখানের মধ্যে লিখে রাখবে। আরেকটা পয়েন্ট লিখে রাখো এর সম্পর্কে, যে বাইরের কোনো তলের সাপেক্ষে, যেটা লিখেছিলাম এখানে, বাইরের কোনো তলের সাপেক্ষে ভরকেন্দ্রের ভরভ্রামক কি হবে? সমস্ত কণাগুলির ভরভ্রামক সমস্ত কণাগুলির ভরভ্রামকের সমষ্টি সমান। সমস্ত কণাগুলি ভরভ্রামকের সমান বলে কি হচ্ছে, ওইখানে বস্তু বল প্রয়োগ করলে কি হয়, শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়। এটার কোনো একটা বস্তু সমষ্টি, এটা হচ্ছে xcm, বিভিন্ন কোনো হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3, এটা হচ্ছে m4, এটা হচ্ছে x1, এটা x2, এটা x3, এটা x4, আর দুটো ফলা হতো xcm। এটা ভরকেন্দ্র, সেন্টার অফ মাস। তাহলে এই সমস্ত ভরভ্রামক কত হচ্ছে কণাগুলোর? m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্রদর্শিত আছে। কারণ সমস্ত ভরকেন্দ্রের সমস্ত ভর পুঞ্জীভূত আছে বললাম, তো কথা হবে m ইন্টু xcm। যখনই ভরকেন্দ্রের বিষয় করবো তখন ভর কথা হবে, ভরকেন্দ্রের ভর হচ্ছে কোনটা? সমগ্র বস্তুর ভর। তাহলে কত আসছে কত? m ইন্টু xcm সমান হচ্ছে কত? সামেশন অফ এম আই এক্স আই। এটা এরকম লেখা মানে হচ্ছে কি, আমি এখানে i ইকুয়াল টু 1 to n দিই বা নাই দিই, সবসময় এটা কথা হবে i ইকুয়াল টু 1 to n। এখানে হচ্ছে এমটা হচ্ছে কি, সমগ্র বস্তুর ভর। কোথায় পুঞ্জীভূত আছে? ভর কেন্দ্রে পুঞ্জীভূত আছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এরপর আমরা নির্ণয় করবো কি ভর কেন্দ্রের অবস্থান। এরপর দেখো ভর কেন্দ্রের অবস্থান। এই ভর কেন্দ্রের অবস্থানের জন্য এত কিছু নাটক করলাম, অর্থাৎ কি ভর ভ্রামক, এই হ্যানা তেনা এগুলো সব। ঠিক আছে, ভর কেন্দ্রের অবস্থানটা অনেকটা হচ্ছে কি গড় নেওয়ার মতো। কেমন গড় নেওয়া? ধরে নাও 5টা পেন নাম্বার, 5টা পেন, আর হচ্ছে কি ভ্যালু পার পিস। পার পিসের দাম হচ্ছে কত? পার পিস 10 টাকা দাম। তাহলে মোট কত হবে টোটাল ভ্যালু? 50 টাকা। 7টা পেন কিনেছি 5 টাকা দামে, কত হবে? 35 টাকা। তাহলে 5টা পেন কিনেছি 10 টাকা দামে, প্রত্যেকটা পেন 10 টাকা, মোট কত হবে? 50 টাকা। 7টা পেন কিনেছি, মোট কত দাম হচ্ছে? একটা দাম হচ্ছে 5 টাকা, 35 টাকা। 8টা পেন কিনেছি, প্রত্যেকটা দাম হচ্ছে কোনটা? 12 টাকা, দাম কত হবে? 96 টাকা। তাহলে গড় মূল্য কত? যখন গড় বের করি তখন কি করি? কেমন করি? যে 5 গণিত 10 50 প্লাস 7 গণিত 5 টোটাল মূল্য প্লাস 8 গণিত 12 ডিভাইড বাই মোট কটা পেন কিনেছি? 7 5 12, 12 8 20, অর্থাৎ কি 7 প্লাস 8 প্লাস 5। এটাই তো করি। যে এতক্ষণ যে ভর ভ্রামক করলাম, যে কি এটা যে m ইন্টু xcm ভরকেন্দ্রের ভরভ্রামক সমান হচ্ছে কি সমগ্র বস্তুটার ভরভ্রামক। এটাই হচ্ছে কি ভরকেন্দ্রের অবস্থান, এটাই ভরকেন্দ্রের অবস্থান। ঠিক আছে,
যদি সিম্পলি ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে যদি হয় 1D তে যদি থাকে, ধরো এখানে এর সাপেক্ষে আমি দুটো ভর আছে, একটা হচ্ছে m1 আর এখানে আছে কি m2। তাহলে m1 এর দূরত্ব হচ্ছে কোনটা? এটা হচ্ছে x1, এটা হচ্ছে x অক্ষ, এটা x1, আর এর দূরত্ব হচ্ছে কি x2। আর এখানে হচ্ছে কি ভর কেন্দ্রের অবস্থান, এটা হচ্ছে সেন্টার অফ মাস, এর দূরত্ব কত হচ্ছে xcm। তাহলে এখানেও হচ্ছে কি গড় নেওয়ার মতো ব্যাপার থাকবে। ভর কেন্দ্রের ভর ভ্রামক, এবার ভর কেন্দ্রের ভর কত হবে? এখানে সংস্থা কটা আছে? দুটো ভরের সংস্থা m1 m2। তাহলে m1 আর m2 দুটি ভরের সংস্থা। তাহলে মোট ভর কত? মোট ভর m1 প্লাস m2। ভরকেন্দ্রের অবস্থান কোনটা? xcm। তাহলে আমি কি লিখব? m1 প্লাস m2 ইন্টু xcm। বাইরের কোনো তলের সাপেক্ষে ভরকেন্দ্রের ভর ভ্রামক সমান হচ্ছে কি অন্য সব ভরগুলির ভর ভ্রামক, অর্থাৎ কি অন্য কণাগুলির ভর ভ্রামকের সমষ্টির সমান। অর্থাৎ m1 দূরত্ব কত আছে x1 প্লাস m2 x2। তাহলে xcm এর মান কত হবে? m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই কত আসছে m1 প্লাস m2। যদি অনেকগুলি ভর থাকতো তাহলে এটা কি লিখতাম? যদি অসংখ্য ভর বা বস্তু কণা থাকলে বা কণা সমষ্টির ক্ষেত্রে xcm কত হবে? এখানে কি করব? সামেশন লাগিয়ে দেবো, তাই তো? সামেশন অফ mi xi ডিভাইডেড বাই সামেশন অফ mi। এখানে তুমি কি বলছিলাম? i ইকুয়াল টু 1 থেকে n নিয়ে যেতে পারো, i ইকুয়াল টু 1 টু n, i ইকুয়াল টু 1 টু n। এটা তুমি ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, দরকার নেই। তাহলে এটা হচ্ছে কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটা কখন? এটা শুধুমাত্র x অক্ষ বরাবর। যদি 2D নিতাম তাহলে কি হতো? x অক্ষ বরাবর ভরকেন্দ্রের অবস্থান থাকতো প্লাস y অক্ষ বরাবর ভরকেন্দ্রের অবস্থান থাকতো কি না? যদি আমি 2D নিতাম তাহলে হচ্ছে কি এখানে দূরত্ব আছে, তাহলে x অক্ষের এটা স্থানাঙ্ক যদি এরকম হয়, তোমরা দুটো আমি ভর দেখাচ্ছি, এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। এর স্থানাঙ্ক হচ্ছে কত? x2 y2, এর স্থানাঙ্ক হচ্ছে কত? x1 y1। ঠিক আছে, তাহলে এর থাকতো কি? দেখো এটা হচ্ছে কি x1 আর এটা হচ্ছে কি y1। তাহলে এটা হচ্ছে কি x অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে x1, আর এর কথা হচ্ছে এটা হচ্ছে x2। তাহলে x অক্ষ বরাবর ভরকেন্দ্রের স্থানাঙ্ক থাকছে একটা, আর y অক্ষ বরাবর থাকছে। ধরো এই সংস্থাটা এরকম সংস্থা, তাহলে এখানে যদি ভরকেন্দ্র থাকে তাহলে তারও স্থানাঙ্ক থাকবে একটা কত? এটা xcm থাকবে আর ycm থাকবে। এমন তো নয় শুধুমাত্র একটা থাকবে, আর একটা মাত্র অক্ষ সিস্টেম দিয়ে একমাত্রিক বস্তুকে চিহ্নিত করা যাবে, দ্বিমাত্রিক বস্তুকে বোঝানো যাবে না। এটা প্লেনে আছে বস্তুটায় তলে, তখন আমার x অক্ষ লাগবে, y অক্ষ লাগবে। ঠিক আছে, এবার আমি যদি 3 ডাইমেনশন হয় তাহলে কী হবে? যদি m1 m2 m3, এটা লিখে দাও mn, কণাগুলির অবস্থান যথাক্রমে x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3 ডট হলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে, স্থানাঙ্ক কত হবে? কোনটা নেব ভরকেন্দ্রের স্থানাঙ্ক?
আমাকে নিতে হবে কি এক্স অক্ষ বরাবর নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর নিতে হবে, জেড অক্ষ বরাবর নিতে হবে। অর্থাৎ কি লিখবো তখন আসবে কি এক্স সি এম আসবে। এক্স এম কত লিখবো সামেশন অফ কত হবে এম আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই হবে কি না? কারণ যখন এই কোণটা অবস্থিত এরকমভাবে 3Dতে এটা হচ্ছে কোনটা x1 y1 z1, আমি ধরলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে দেখো তো এই কোণটার কি আছে এক্স অক্ষ বরাবর একটা অবস্থান আছে, এতটা এক্স অক্ষ বরাবর অবস্থান, তারপর এরকম এরকম গেছি। তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে x1, এর মান হচ্ছে কত y1 আর এর মান হচ্ছে কত z1। যদি আরেকটা কোণা এরকম হয়, এরকম অবস্থান হয় কেমন হবে তাহলে? এটা হচ্ছে কোনটা এটা x2, এটা হচ্ছে কোনটা y2 আর এটা হচ্ছে z2, তাই তো? এটা হচ্ছে x1 y1 z1, সেই 2 2 2। তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর কোণ আছে x1 আসছে x2 আসছে, তাহলে অসংখ্য কোণ থাকলে কী হবে x1 x2 x3 x4। তাহলে এদিক বরাবর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে, এদিক বরাবর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে, এদিক বরাবর অবস্থান ভেক্টর কোথায় হবে? অর্থাৎ 3Dতে ভরকেন্দ্রের অবস্থান প্রকাশ করতে গেলে কী হবে তিনটে মাত্রা অবশ্যই লাগবে। আমার মাথাটা ধরলাম ভরকেন্দ্র আমার, তাহলে মাথার অবস্থান প্রকাশ করতে হলে কী লাগবে? আমি দাঁড়িয়ে আছি প্লেনে, তিনটে অক্ষ লাগবে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে এখানেও কেমন হবে দেখো, যখন এক্স অক্ষ বরাবর নির্ণয় করছি শুধু এক্স কম্পোনেন্ট দায়ী, ওয়াই অক্ষ বরাবর যখন নির্ণয় করব শুধুমাত্র ওয়াই কম্পোনেন্ট দায়ী হবে, সেখানে কিন্তু জেড বা এক্স আসবে না। সিমিলারলি ওয়াই সি এম কত হবে সামেশন অফ এম আই ওয়াই আই ডিভাইড বাই সামেশন অফ এম আই। সিমিলারলি জেড সি এম ইকুয়াল টু কত হবে সামেশন অফ এম আই ওয়াই জেড আই বাই সামেশন অফ এম আই। এখানে দেখতে পাচ্ছ নিচে কিন্তু সবসময় এম আই হবে, যেখানে হচ্ছে কি সামেশন অফ এম আই সমান কত লিখবো m1 প্লাস m2 প্লাস m3 অর্থাৎ কি সমগ্র বস্তুটির বা কণা সমষ্টির ভর, বা আমি লিখতে পারি কি সামেশন অফ এম আই সমান এম লিখতে পারি। এটা হচ্ছে কি সবগুলো হচ্ছে কি ডিসক্রিট কেসের ক্ষেত্রে, এগুলো সবগুলো হচ্ছে কি ডিসক্রিট, অর্থাৎ কি যে বস্তুগুলো কি বলেছিলাম পৃথক পৃথকভাবে কাউন্ট করতে পারবে, যেমন তোমার বইয়ের পাতাগুলো কাউন্ট করতে পারছো 1 2 3 4 করে, ঠিক এরকম। আচ্ছা এটাকে আমি যদি দেখো এক্স ওয়াই জেড যেগুলো দিয়েছি, তাহলে এর পজিশন ভেক্টর হবে তো না হবে না? যদি এর পজিশন ভেক্টর r1 হয়, এটা r1 হয়, এটা যদি r2 করা যায়, এটা r3 করা যায়, তাহলে কি হবে পজিশন ভেক্টর দিয়ে লেখা যাবে, যাবে কি না? একই জিনিসকে অনেক রকমভাবে প্রকাশ করছি। অঙ্কের ক্ষেত্রে যদি ধরো বলে দিল অঙ্কগুলো খুলবে, দেখবে সেট 2 এর 2 নম্বর অঙ্ক বা আর কটা অঙ্ক আছে, বা উদাহরণটা খুলবে যে m1 m2 m3, বা বলে দিল 1 গ্রাম 2 গ্রাম এবং 3 গ্রাম তিনটে ভরের স্থানাঙ্ক যথাক্রমে এক্স অক্ষ বরাবর বলে দিল তিনটে, তখন ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে? তখন সিম্পলি এটা ফেলে দেবো, কত হবে m1 ইন্টু x1 প্লাস m2 ইন্টু x2 প্লাস m3 ইন্টু x3। যখন সেখানে স্থানাঙ্কটা তিনটে বিন্দু দিয়ে বলে দেবে, অর্থাৎ কি এক্স কমা ওয়াই কমা জেড, তখন আমাকে তিনটে বের করতে হবে। আবার কি অনেক সময় কি এক্স কমা ওয়াই কমা জেড না বলে দিয়ে আর বলে দেবে অবস্থান ভেক্টর বলে দেওয়া হবে। আমি অবশ্য এই ক্লাসের লাস্টে অর্থাৎ কি নেক্সট ক্লাসে অঙ্কের হিন্টসগুলো দিয়ে দেবো, মানে এই ক্লাসে দিচ্ছি না, তবু তোমাদের চেষ্টা করবে, কয়েকটা অঙ্ক আছে। দেখো যদি অবস্থান ভেক্টর সাপেক্ষে লেখা হয়, অবস্থান ভেক্টর ভেক্টর ধরো এরকম আছে তিনটে 3 ডাইমেনশন নিলাম, এটা হচ্ছে কি m1, এর স্থানাঙ্ক কত হচ্ছে x1 y1 z1 যদি স্থানাঙ্ক হয়, তাহলে এর অবস্থান ভেক্টর কত হবে r1। তাহলে r1 কি লিখবো r1 ইকুয়াল টু লেখা যাবে কত x1 i ক্যাপ প্লাস y1 z ক্যাপ সরি j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। যদি এটা m2 কণা হয় এর অবস্থান ভেক্টর কোথায় হবে? এটা হচ্ছে m2 x2 y2 z2, তো কত হবে r2 ইকুয়াল টু কত হবে
সামেশন অফ মানে এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ এরকম চলে আসবে। তাহলে আর এন কত লিখবো আমি, এক্স এন আই ক্যাপ প্লাস ওয়াই এন জে ক্যাপ প্লাস জেড এন কে ক্যাপ জেড। ঠিক আছে, আরও অনেক আছে, M1 M3 R3। তাহলে সেক্ষেত্রে অবস্থান ভেক্টরটা প্রকাশ করবো কীভাবে, তাহলে সেন্টার অফ মাস অর্থাৎ ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর ভেক্টর আর সিএম, এটা কীভাবে প্রকাশ করব, ধরে নাও এটা হচ্ছে কি ভরকেন্দ্র, দিলাম কত আর সিএম। তাহলে কত আর সিএমটা, আর সিএম ইকুয়াল টু লিখবো কত, এক্স সিএম এক্স অক্ষ বা ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর আই ক্যাপ প্লাস ওয়াই সিএম জে ক্যাপ প্লাস জেড সিএম কে ক্যাপ। কারণ 3Dতে অবস্থিত মানে কি, এক্স অক্ষ বরাবর থাকবে ভরকেন্দ্র, ওয়াই অক্ষ বরাবর অবস্থান ভেক্টর থাকবে এবং জেড অক্ষ বরাবর, তবে কখন আমি এই বিন্দুটাকে প্রকাশ করতে পারবো, 3টে অক্ষ লাগবে। এবার মানটা বসালে কত হবে, এখান থেকে মান বসাতে পারো, ঠিক আছে, এখান থেকেও মান বসাতে পারো। কেমন লিখবো আমি, দেখো সামেশন অফ এম আই এক্স আই ইন্টু আই ক্যাপ বাই সামেশন অফ এম আই প্লাস সামেশন অফ এম আই ওয়াই আই বাই সামেশন অফ এম আই জে ক্যাপ প্লাস সামেশন অফ এম আই জেড আই বাই সামেশন অফ এম আই কে ক্যাপ। প্রকাশ হলো। আমি একই জিনিসকে বিভিন্নভাবে প্রকাশ করছি, যখন যেটা দরকার পড়বে সেভাবে লিখব। তুমি যদি বলো না আমি আর সিএম দিয়ে লিখবো, তাহলে কীভাবে লিখবে, কীভাবে লিখবো আর সিএম দিয়ে, সামেশন অফ আমি আর ভেক্টর দিয়ে লিখবো, আর সিএম আমি কী দিয়ে লিখতে চাইছি, R1 R2 R3 দিয়ে, তাহলে কী লিখবো, M1 তাই তো R1 প্লাস M2 R2 প্লাস M3 R3 ডিভাইড বাই কত হবে, M1 প্লাস M2 প্লাস M3, এখানে ডট করে দেবে, লিখতে পারো কত MN RN, এটাও লেখা যাবে। নোট করো এই অংশটা, নোট করা হয়েছে। তাহলে কত এলো আমার, আর সিএম সমান কি লিখতে পারি আমি এখানে, দেখো এখানে কি আছে, M1 R1 M2 R2 M3 R3, তাহলে আমি লিখতে পারি এখানে অনায়াসে সামেশন অফ এম আই আর আই ডিভাইডেড বাই সামেশন অফ এম আই, বাট আমি লিখছি কত, সামেশন অফ এম আই আর আই ডিভাইড বাই আমি এম করে দিলাম, এমটাকে দিয়ে গুণ করছি, তাহলে এম ইন্টু আর সি এম সমান কথা হবে সামেশন অফ এম আই আর আই। এটা হচ্ছে কি ভরকেন্দ্রের অবস্থান। যদি এভাবে না বলে আমি যদি বেগ দিয়ে প্রকাশ করি কি হবে, এখান থেকে ভরকেন্দ্রের বেগ কত হবে, ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কত হবে, এখানে আর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে অবস্থান ভেক্টরকে যদি আমি টি এর সাপেক্ষে অবকল করে দিই তাহলে কি হবে, আমার বেগ চলে আসবে। তাহলে দেখো তো ডি আপন ডিটি কত হবে, এম আর সি এম ইকুয়াল টু টি ডিটি সামেশন অফ এম আই আর আই। এখানে আমি কিন্তু 1 থেকে n দিচ্ছি না, কত আসবে, এমটা ধ্রুবক বাইরে বেরিয়ে এলো, তাহলে এম ইন্টু ডি আর সি এম ডিভাইড বাই ডিটি সমান সামেশন অফ এম আই ডি আর আই আপন ডিটি। এখানে কী লিখবো,
আর সি এম, এটা ডি আর সি এম বাই ডিটি কত হবে, এটা এম ভি সি এম। ভর কেন্দ্রের বেগ সমান কত হবে, সামেশন অফ এম আই ভি আই। অর্থাৎ কি বিভিন্ন কণাগুলি, এটা কি হলো ভর ইন্টু বেগ, ভর কেন্দ্রের ভরবেগ সমান হচ্ছে কি বিভিন্ন কণাগুলির ভরবেগের লব্ধি, তাই তো। এখানে কি লেখা আছে তাহলে, ভর কেন্দ্রের ভরবেগ সমান কণাগুলির ভরবেগের লব্ধি, ঠিক আছে। এরপর যদি কনজারভেশন অফ মোমেন্টাম যায়, কনজারভেশন অফ মোমেন্টাম কী বলা আছে, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি হয়, কোনো বস্তু বা বস্তু সংস্থার মোট ভরবেগ ধ্রুবক থাকে, থাকে কি না, ওইদিকে নোট করা হয়েছে নিশ্চয়ই। তো কনজারভেশন অফ মোমেন্টাম, কী ছিল মেইন জিনিসটা, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, অর্থাৎ কি এফ এক্সটার্নাল, অর্থাৎ কি এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0 হলে কী হবে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো বস্তু সংস্থার কী হবে, ভরবেগ, বস্তু সংস্থার বস্তু সংস্থার ভরবেগ ধ্রুবক থাকবে, তাই তো। তার মানে কি, আমি ধরুন বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, অর্থাৎ কি এফ এক্সটার্নাল ইকুয়াল টু 0 ধরে নিলাম, 0, তাহলে কী হবে, এই বস্তু সংস্থার ভরবেগ ধ্রুবক থাকবে, তাহলে কী হবে, অতএব ডেল সামেশন অফ এম আই ভি আই কত হবে, ইকুয়াল টু ধ্রুবক। আর এটা যদি ধ্রুবক হয় তাহলে ভর কেন্দ্রের ভরবেগও কী থাকবে, ধ্রুবক থাকবে, অতএব ভর কেন্দ্রের ভরবেগ অর্থাৎ কি এম ইন্টু এক্স সি এম ভি সি এম ধ্রুবক। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না হলে খেবে ভর কেন্দ্র কিন্তু একই করতে যাবে, অর্থাৎ এর মানেটা কী দাঁড়াচ্ছে, যে হয় ভর কেন্দ্র স্থির থাকবে, এখান থেকে কি কনক্লুশন টানছি, হয় ভর কেন্দ্র স্থির থাকবে, না হয় সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। ধরে নাও একটা এক্সাম্পল আছে, দেখবে যে দুটো বোমা, একটাই বোমা ছিল, একে ভি বেগে গতিশীল, তাহলে এই বোমাটা ভি বেগে গতিশীল, এটা ছুড়ে দেওয়া হলো, এবার কী হলো, বোমাটা ফেটে গেল, ফেটে গিয়ে কী হলো, দুটো অংশে ভাগ হলো, একটা গেল এদিকে গেল, আরেকটা গেল এদিকে। এটা হচ্ছে কি M1 কণা, একটা M1 কণা, M2, এটা M1ই কণা, অবস্থান বিভিন্ন দেখাচ্ছি, সরি M1। তাহলে M1 কণাটার অবস্থান কি বললাম, একই আছে। এবার দেখো যদি কণাটার গতি এদিকে হয়, এর ভরকেন্দ্র কোথায় আছে, ধরো না ভরকেন্দ্র এখানে আছে, তাহলে ভরকেন্দ্র কি আছে, এদিকে গতিশীল আছে, তাহলে কণাটা হচ্ছে যখন বোমটা যাচ্ছিল গতিশীল আছে, তখন বাইরে থেকে কেউ বল প্রয়োগ করেনি, যদি আগুন ধরে দেওয়া হয়েছে বোমাতে, নাহলে ফাটতো না, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কী হলো, যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ হচ্ছে না। এবার কী হচ্ছে, বোমাটা ফাটছে কেন, ওদের ইন্টারনাল ক্রিয়ার জন্যে। কী বলছিলাম, একটা বাসের মধ্যে তোমরা আছো সবাই মিলে, তো নিশ্চয়ই বাসের মধ্যে এসে লাফাঝাফা করলে বাসের গতি কোনো পরিবর্তন হবে কি, বা তুমি যদি বলো যে বাসটাকে আমি ঠেলবো বাসের ভেতর থেকে, কোনো গতি হবে কি, থাকবে না। তাহলে বাসের ভিতরে থেকে বাসে বল প্রয়োগ করা, মারপিট করা, বাসের গতি কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এমনও হতে পারে যে মারপিট করছে, জানলা কাঁচ ভেঙে যাবে, বাসের দরজা ভেঙে যাবে, এরকম হতে পারে, এটা ঠিক, এটা দরজা ভাঙার মতো ব্যাপার, বাসটা ভেঙে চলে যেতে পারে, কিন্তু বাসের গতির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কী হবে, এই ভরকেন্দ্র গতিশীল এদিকে, সেই ভরকেন্দ্র কী হবে, এদিকেই গতিশীল হবে, এটা হবে কি VCM, এর বেগ আছে এদিকে, এর বেগ আছে এদিকে, এখানে হচ্ছে VCM, এর বেগ আছে এখানে, এর বেগ আছে এখানে, এটা হচ্ছে VCM এর বেগ। অর্থাৎ কি ভরকেন্দ্রটা একই দিকে গতিশীল থাকবে, ভরকেন্দ্র না এদিকে যাবে
না এদিকে যাবে ভরকেন্দ্র, না এদিকে যাবে ভরকেন্দ্র। যেদিকে যাচ্ছিল বা সমবেগে সরলরেখায় গতিশীল থাকবে। আরেকটা এক্সাম্পল আছে, দেখবে ধরে নাও এই নদী আছে, নদীতে নৌকা আছে, একটা নৌকায় তুমি দাঁড়িয়ে আছো, এর ভরকেন্দ্র যদি এখানে থাকে, তুমি নৌকার এই প্রান্ত থেকে যদি এই প্রান্তে চলে এসো, তাহলে দেখবে কি নৌকাটা সরে গেছে সামান্য, ঠিক আছে, কিন্তু এর ভরকেন্দ্র কিন্তু একই জায়গায় থাকবে, এটাই হবে ভরকেন্দ্র। তুমি এদিক থেকে এদিকে এলে, এদিক থেকে এদিকে এলে নৌকার ভরকেন্দ্র থাকছে কি একই জায়গায় থাকবে, এবং নৌকার ভরকেন্দ্রটাকে একই জায়গায় দেখো। যখন তুমি এদিকে আছো, তোমার ভরটা আছে এদিকে, নৌকার ভরটা কাজ করছে সেন্টারে, তা দুটো ভর মিলে হবে ভরকেন্দ্রটা সামান্য কেন্দ্র থেকে এদিকে থাকবে, কেন্দ্র থেকে এদিকে থাকবে। তুমি যখনই হেঁটে চলে আসছো, তখন এইখানে ভরটা কমে যাচ্ছে, এখানে ভর বেড়ে যাচ্ছে, তখন কী হবে ভরকেন্দ্রটা এদিকে ঝুঁকে যাবে। আর এইদিকে ঝুঁকে গেলে কী হবে, ভরকেন্দ্র কী চাইবে সবসময় একই জায়গায় থাকতে, এখানে স্থির থাকতে, এখানে কী থাকবে ভরকেন্দ্র স্থির থাকবে, তাই কী হবে নৌকাটা একটু পিছিয়ে যাবে। নিশ্চয়ই এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম, দেখবে ভরকেন্দ্রের গতি দিয়ে। বোঝা যাচ্ছে জিনিসটা? এটা হচ্ছে কি ভরবেগের সংরক্ষণ সূত্র, এখানে নোট করে নাও এটাও। যখন তুমি এটা ফর্মুলাটা ইউজ করবে যে এম আই ভি আই ইকুয়াল টু এম ইন্টু ভি সি এম, এখানে কি বললাম যে এম ইকুয়াল টু কত হবে সামেশন অফ এম আই। এখানে কিন্তু ভি সি এম ধরো ভরকেন্দ্রে বেগ নির্ণয় করতে দেওয়া আছে, বলা আছে কেমন যে একটা কণার বেগ হচ্ছে কত ভি ওয়ান 2i প্লাস 3j প্লাস 4k, আর হচ্ছে কি এর কণাটা ভর কত m ইকুয়াল টু 1 kg, আর v2 বলা আছে -2i প্লাস 2j মাইনাস 3k, কণাটা ভর হচ্ছে কত 3 kg m2। তাহলে ভরকেন্দ্রের বেগ কত হবে, তাহলে ভিসিএম কত হবে, ভিসিএম ইকুয়াল টু কত লিখবো আমি, তাহলে m1 v1 প্লাস m2 v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে মান পুট করো, কত আসছে দেখো, m1 মান কত 1 কেজি, তাহলে 1-এর সাথে গুণ করলে সব একই থাকবে, তাহলে 2i প্লাস 3j ক্যাপগুলো দিয়ে নেবে প্লাস 4k ক্যাপ প্লাস m2 মান কত 3, তাহলে 3-এর সাথে গুণ হবে 3i প্লাস 3i ক্যাপ প্লাস কত হবে 3 দুগুণে 6 6j ক্যাপ মাইনাস 3 9k ক্যাপ ডিভাইড বাই কত হবে m1 প্লাস m2। এখানে হচ্ছে কি অবস্থান ভেক্টর দিয়ে বলে দিয়েছে, এখান থেকে অ্যান্সারটা কেমন আসবে 3i কত 3 আর 4 দেখো 2 প্লাস 3 5, তাহলে 5/4i ক্যাপ 3 আর দিয়ে 5, 3 আর প্লাস 6 প্লাস 9/4j ক্যাপ কত আসছে মাইনাস 5/4k ক্যাপ। তাহলে এক্ষেত্রে কি আসছে কণাটার বেগ কিন্তু xij ক্যাপ কে ক্যাপ ij কে ক্যাপ দিয়ে আসছে, অর্থাৎ কি x অক্ষ বরাবর বেগ, y অক্ষ বরাবর বেগ এবং z অক্ষ বরাবর বেগ, অর্থাৎ কি x অক্ষ বরাবর ভরকেন্দ্রের স্থানাঙ্ক বেগ আসছে, y অক্ষ বরাবর ভরকেন্দ্রের বেগ আসছে এবং z অক্ষ বরাবর ভরকেন্দ্রের বেগ পেয়ে গেলাম। যদি এরকম না বলে দিয়ে যদি অঙ্কটা এরকম বলতো, ধরো একটা কোণ আসছে এদিকে আর একটা কোণ আসছে এদিকে, দেখা গেল এই বেগ হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এই ভর হচ্ছে এম হচ্ছে কত 2 কেজি, আর হচ্ছে কত 3 মিটার পার সেকেন্ড, এর ভর হচ্ছে কত এম ইকুয়াল টু 3 কেজি। তাহলে এর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে, তখন যখন বের করবো ভরকেন্দ্রের বেগ ভিসিএম এগুলো কত হবে m1 v1 প্লাস m2 v2 প্লাস m1 প্লাস m2, তখন অবশ্যই খেয়াল রাখবে দেখো দুটো বেগ হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হবে, অর্থাৎ আমি কী হবে দেখো m1 বলতে কোনটা দেখো 2 কেজি, তাহলে 2 × 5 প্লাস m2 কত 3 ইন্টু v2 মান কত -3 করবো -3, অর্থাৎ ডিভাইড বাই কত হচ্ছে 3 আর 2 5 5, অর্থাৎ কত 10 - 9/5, কত আসছে 1/5 মিটার পার সেকেন্ড। এটা ভরকেন্দ্রের বেগ হচ্ছে 1/5 মিটার পার সেকেন্ড। তাহলে যখন আমি ভরকেন্দ্রের বেগ বের করব, যদি এরকম বেগ বলে দেয় পরস্পর বিপরীতমুখী হলে ডাইরেকশনটা অর্থাৎ মাইনাস চিহ্নটা অবশ্যই নোট রাখবো, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি, এর মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া আছে।
ঠিক আছে, আজকে অঙ্ক করাচ্ছি না, নেক্সট দিনে শুধু অঙ্ক দিয়ে শুরু করব। তোমরা এটা ভালোভাবে পড়ে রাখবে, যত রকম ভরকেন্দ্রের অঙ্ক আছে ম্যাক্সিমাম করানোর চেষ্টা করব। এবার দেখো ভরকেন্দ্রের ত্বরণ, অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। আমরা কি লিখলাম যে এম ইন্টু ভি সি এম ইকুয়াল টু কী হবে, সামেশন অফ এম আই ভি আই, একটা চিহ্ন। তাহলে বেগ থেকে যখন ত্বরণ বের করবো কী করতে হবে, অবকল করতে হবে। তাহলে টি এর সাপেক্ষে অবকল করে পাই কি হচ্ছে, দেখো ডি ডিটি এম ভি সি এম ইকুয়াল টু ডি ডিটি সামেশন অফ এম আই ভি আই। সবগুলো একই রকম, ঘাবড়াবে না কিছু, শুধু ভরের জায়গায় ভি হবে, ত্বরণের জায়গায় এ হবে, আর কি হবে অবস্থানের জন্য যখন পজিশন নির্ণয় করবো তখন এক্স হবে বা আর হবে, এটুকুই পার্থক্য। তাহলে এমটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, তাহলে এম ইন্টু কথা হবে ডি ভি সি এম বাই ডিটি সমান, এখানে ডিএমটা বাইরে বেরিয়ে গেল, তাহলে সামেশন অফ এম আই ডি ভি আই বাই ডি টি। কথা আসছে এটা এম এ সি এম ইকুয়াল টু সামেশন অফ এম আই এ আই। এটা কি হলো, এম আই এ অর্থাৎ কি ফোর্স, বল হলো। এখানে লিখতে পারি তো যে ফোর্স অন এফ সি এম ইকুয়াল টু কথা হবে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি প্লাস এফ ফোর, সামেশন অফ এফ আই লিখতে পারি, লেখা যাবে। এখানে দেখা যাচ্ছে যে ভরকেন্দ্রের উপর প্রযুক্ত বল সমান হচ্ছে কি কণা সমষ্টি। দেখো ভরকেন্দ্রের উপর প্রযুক্ত বল সমান কণাগুলির উপর বলের লব্ধি। যখনই লব্ধির কনসেপ্ট আসছে তার মানে কি, সেক্ষেত্রে আমাকে কিন্তু অবশ্যই দিকটা দেখতে হবে, তাই তো। এটা নোট করা আছে, এটা নোট করা আছে। এবার গেলে কী নির্ণয় করলাম, সবগুলো হচ্ছে কি আমার ডিসক্রিট কেসে, অর্থাৎ কি যেটা নির্ণয় করেছিলাম যে সামেশন অফ, দেখো এক্স সি এম কী নির্ণয় করেছিলাম, অনেক পজ করে লিখে নিচ্ছি। দেখো এগুলো সব নির্ণয় করেছিলাম, এখন আমি যা নির্ণয় করি দেখো তো এক্স সি এম ওয়াই সি এম জেড সি এম বা এক্স সি এম ইকুয়াল টু আর দিয়ে প্রকাশ করেছি, সরি আর সি এম। তো সবগুলো দেখো একই রকম দেখতে। এখানে আমি এমটা গুণ করে দিয়েছিলাম, এই এমটা সমান কী ছিল সামেশন অফ এম আই, এটা এখানে গুণ করো, সামেশন অফ এম আই মানে হচ্ছে এম, সামেশন অফ এম আই মানে হচ্ছে এম, তাহলে এম ইন্টু ভি সি এম লিখেছিলাম, এম ইন্টু এ সি এম লিখেছিলাম, এম ইন্টু আর সি এম লিখেছিলাম, অর্থাৎ সবগুলো হচ্ছে কি একই ফর্ম, শুধু খালি ভর অবস্থান বললে অবস্থান বসবে, আর যদি বেগ বলা হয় বেগ বসবে, ত্বরণ বসলে ত্বরণ বসবে। এগুলো কি সব ডিসক্রিট কেসে, ডিসক্রিট। যদি আমি কন্টিনিউয়াস কেসে নির্ণয় করি তাহলে এই তিনটে রূপ কি পাল্টাবে, কি চেঞ্জ হবে। ধরো এরকম একটা দণ্ড নিলাম, এই দণ্ডটা আমি ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করব এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে নির্ণয় করব। তাহলে কোথায় এম ওয়ান, কোথায় এম টু, কোথায় এম থ্রি খুঁজে বেড়াবো না কাউন্ট করব, একটা কণা সরাবো, এই একটা দুটো তিনটে পেন দেখতে পাচ্ছ, এটা পেন দেখতে হবে, এখানে হবে না। সেক্ষেত্রে কী করবো, আমি একটা ধরে নেব যে এইটা হচ্ছে কি, শোনো এই দাগটা এখানে ধরে নাও, এখানে একটা ক্ষুদ্র অংশ ধরে নেবো, ক্ষুদ্র ভর ডি এম ধরে নেবো আমি, তার দূরত্ব কত আছে, এটা হচ্ছে কোনটা এক্স ধরে নেবো। তাই ফর্মটা কেমন আসবে আমার, এক্স
সি এম কত লিখবো, এটাকে আমি করছি 1/m করে দিলাম, 1/m। সামেশন উঠে গিয়ে কী হবে, ইন্টিগ্রেশন হবে, এখানে কী ধরেছি, ডিএম ধরেছি, কত দূরত্বে, এক্স দূরত্ব, দূরত্ব জানা হচ্ছে কোনটা, এক্স এর মানটা ধরেছি এক্স, আর ডিএম অথবা এক্স ইন্টু ডিএম। এই ডিএম হচ্ছে কি, এটা ক্ষুদ্র ভর, তার কথা হচ্ছে এক্স দূরত্বে। এরকম অনেক ভর আছে, এটা একটা ডিএম আছে, এটা x1 ধরলাম, এটা কথা হচ্ছে ডিএম, এটা কথা হচ্ছে x2 ধরেছি, তাহলে কথা হবে ডিএম x1 প্লাস ডিএম x2। তাহলে তখন ইন্টিগ্রেশন বাদ, সামেশন বাদ দিয়ে কী লিখবো, ইন্টিগ্রেশন লিখবো, এক্স ডিএম। এখানে 1 2 3 4 বা আই জে কে লেখার দরকার নেই, হয়ে গেল এক্স সিএম ইকুয়াল টু 1/m এক্স ডিএম। সিমিলারলি কথা হবে ওয়াই সিএম ইকুয়াল টু 1/m ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএম। জেড সিএম ইকুয়াল টু 1/m ইন্টিগ্রেশন অফ জেড ডিএম। এবার লিমিটটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তোমরা এটা আমি যতটা পড়লাম শুধু আমার পড়াটুকুই দেখবে, দেখো নেক্সট দিনে আমি করাবো, বইটা খোলার দরকার নাই, শুধু এটুকু দেখো। তোমরা একটা কাজ করবে, বইয়ের একটা অংশ দেখে রাখবে যে কোন বস্তুর ভরকেন্দ্র কোথায় অবস্থিত। বিভিন্ন বস্তুর ভরকেন্দ্র বিভিন্ন জায়গায় অবস্থান করে, যেমন গোলকের হচ্ছে কেন্দ্রে, আংটির ক্ষেত্রে কেন্দ্রে, ঠিক আছে। তারপর হচ্ছে বড় ক্ষেত্রে কী হয়, বড় ক্ষেত্রে কী হয়, কর্ণে থাকে। আয়তক্ষেত্রেও কী হবে, কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে ভরকেন্দ্র থাকবে। মানে সুষম বস্তু যেগুলো হয় তাদের ভরকেন্দ্র দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। একটা ত্রিভুজের ক্ষেত্রে কত হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ছেদবিন্দুতে এটা ভরকেন্দ্র। এই কয়েকটা পয়েন্ট আছে, তোমরা দেখে রাখবে, ভালোভাবে পড়াশোনা করো। এটা কিন্তু খুব ভাইটাল টপিক, মানে গুলিয়ে যাবে, শুধু যেটুকু পড়লাম ওটুকু পড়বে। ভালো থাকবে।